আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, একথা আমরা সকলেই জানি। কিন্তু এই অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপি নামক রাজনৈতিক দলটির দুর্বলতা এত প্রবলভাবে জনগণের সামনে উঠে আসছে যে অনেকে মনে করছেন এই দলটি ক্ষমতায় গেলে দেশটা চালাবে কি করে। ক্ষমতায় না গিয়ে দলটির অবস্থা এত লেজে গোবরে হওয়ার পরেও তার উপর ভরসা করবে কি করে মানুষ। ধরুন, বেগম খালেদা জিয়ার অবস্থা যেদিন থেকে এখন তখন হয়ে উঠেছিল, সেদিন থেকেই সকলে প্রশ্ন করতে শুরু করেছে যে তার পুত্র এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান কেন দেশে ফিরছেন না। তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়ে দিলেন যে তার ফেরাটা তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে প্রথমে প্রোপাগান্ডা সচিব এবং পরে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন যে সরকার তারেক রহমানের ফেরায় কোনো বাধা নয়। আসলে সরকার যে বাধা নয় তার প্রমাণ তো আমরা পাই বাংলাদেশের সকল আইন কানুন উপেক্ষা করে আদালতে হাজিরা ছাড়াই তারেক রহমানের বিরুদ্ধে থাকা সকল মামলা সরকার তুলে নেওয়ার মাধ্যমে। অথচ আমরা জানতাম যে মামলা তুলে নিতে হলে আসামিকে আদালতে হাজির থাকতে হয়। সে যা হোক, তারপর থেকে প্রতিদিন কেবল কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স এই রওনা দিয়েছে, এই আসছে, সেই আসছে অবস্থা। আজ যান্ত্রিক ত্রুটি, তো কাল খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য খালেদা জিয়া লন্ডন যেতে পারছেন না। সকালে যাচ্ছেন তো বিকেলে বলা হচ্ছে তিনি যেতে চাইছেন না, দেশেই চিকিৎসা নিতে চাইছেন। এমত অবস্থায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এসে বিষয়টিকে আরো জটিল করে দিয়েছেন। কিন্তু তার আগে বেগম জিয়ার সঙ্গে কারা কারা লন্ডন যাচ্ছেন তাদের পাসপোর্ট নাম্বার, নাম ধাম সব সহ বিএনপির মিডিয়া সেল থেকে তথ্য ছাড়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর আজও অবধি কোনো এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেল না। আর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে আসলেই কেমন আছেন তার প্রকৃত তথ্য কেউই জনগণকে জানালো না। আচ্ছা, জনগণের প্রতি না হয় বিএনপির কোনো দায়বোধ নেই, কিন্তু বিএনপির সমর্থক গোষ্ঠীর প্রতি তো আছে বা থাকার কথা, তাই না? কি আর করা, বিএনপি যখন প্রকৃত সত্য জানাচ্ছে না, আমরাই নানা সূত্র থেকে তথ্য জোগাড় করে আপনাদেরকে সে বিষয়ে জানানোর চেষ্টা করি। চলুন। শেষ পর্যন্ত কি লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া? প্রশ্নটি এখন সরাসরি বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। এখানে স্বাস্থ্য, রাজনীতি, কৌশল, গুজব, আন্তর্জাতিক বিষয় সব একসাথে গুলিয়ে যাচ্ছে। আর এই জটিলতার কেন্দ্রে অবস্থান করছেন হাসপাতালে আইসিইউ, সিসিইউ কিংবা ভেন্টিলেশনে থাকা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেতা বেগম খালেদা জিয়া। কারণ কেউই সঠিকভাবে বলছেন না যে বেগম জিয়া আসলে কেমন আছেন। তিনি কি কথা বলতে পারছেন? তিনি কি কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন নাকি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন? এইসব প্রশ্ন কিন্তু শুরু থেকেই মানুষের কাছে মূল প্রশ্ন ছিল। অন্য যে কোনো রাজনীতির চেয়ে কয়েকদিন ধরে বলা হচ্ছে তিনি সংকটাপন্ন, কখনো বলা হচ্ছে উন্নতি হচ্ছে, কখনো বলা হচ্ছে আবার অবনতি। একদিন ফ্লাইট ঠিক হয়, পরের দিন বাতিল হয়ে যায়। কখনো বলা হয় এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি, আবার কখনো বলা হয় মেডিকেল বোর্ড অনুমতি দিচ্ছে না। এই টানা অনিশ্চয়তা এবং পরস্পর বিরোধী বার্তাগুলোই পুরো বিষয়টিকে সন্দেহ, গুজব আর রাজনৈতিক হিসাব নিকাশের কেন্দ্রে এনে ফেলেছে। বাস্তবতা হলো সরকারি এবং বেসরকারি প্রায় সব গণমাধ্যমের তথ্যে এক জায়গায় মিল আছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, এটা সত্য। কিন্তু তিনি এখনো বেঁচে আছেন, চিকিৎসাধীন আছেন এবং তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জটিলতা ওঠানামা করছে। কিডনি, ফুসফুস, হৃদযন্ত্র, ডায়াবেটিস সব মিলিয়ে তার শারীরিক অবস্থা এখন এমন একটি পর্যায়ে আছে যেখানে 10-12 ঘন্টার হাই অল্টিটিউড বিমান যাত্রা হয়তো চিকিৎসকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছেন ব্যাপারটিকে। এই জায়গাটা বাস্তব, এখানে কোনো গুজবের দরকার নেই। কিন্তু অন্যদিকে এটাও সত্য যে বিএনপি একাধিকবার এক এক ঘোষণা দিয়েছে, আবার কিছু সময় পরে নিজেই সেই ঘোষণা বাতিল করেছে। প্রথমে বলা হলো শুক্রবার ভোরে ফ্লাইট, তারপরে বলা হলো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, তারপর বলা হলো রবিবার, এরপর হঠাৎ আবার বলা হলো শরীর ফ্লাই করার মতো অবস্থায় নেই। প্রশ্নটা এখানেই,
একই মেডিকেল বোর্ড কিভাবে বৃহস্পতিবার রাতে সবুজ সংকেত দেয়, আবার শনিবার বলে শরীর উপযুক্ত নয়। চিকিৎসা বিজ্ঞানে অবস্থার উন্নতি এবং অবনতি হয়, এটা স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় যখন সেই ওঠানামার ব্যাখ্যা স্বচ্ছভাবে দেওয়া হয় না, তখন সন্দেহ বাড়ে, গুজব ছড়ায়, আর আস্থার সংকট তৈরি হয়। এই অনিশ্চয়তার ভেতরেই ঢুকে পড়েছেন তারেক রহমানও। খালেদা জিয়ার লন্ডন যাত্রা আর তারেকের দেশে ফেরার প্রশ্ন এই মুহূর্তে কার্যত একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। বিএনপির বক্তব্য হলো তারেকই নির্বাচন পরিচালনা করবেন, তার নেতৃত্বেই দল ভোটে যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে গত কয়েক বছরে বহুবার বলা হলো তিনি দেশে ফিরছেন, অথচ আজও কোনো নির্দিষ্ট তারিখ নেই। রাজনীতির মাঠে এই ধরনের বারবার প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়ন না হওয়ার দলের বিশ্বাসযোগ্যতা থাকে না বা আঘাত পায়। প্রতিপক্ষ ঠিক এখানেই আঘাত করছে। লন্ডন থেকে রাজনীতি করা যায়, কিন্তু দেশ চালানো যায় না। এই কথাগুলো এখন শুধু ব্যঙ্গ নয়, জনমতের একটা অংশের বিশ্বাসও ঢুকে পড়েছে এই কথার মধ্যে। এখানে আরেকটি অস্বস্তিকর প্রশ্ন উঠছে, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান কিভাবে বারবার বাংলাদেশে আসছেন, আবার ফিরে যাচ্ছেন, অথচ তারেক রহমান ফিরতেও পাচ্ছেন না, যাওয়া তো দূরের কথা। যদি আইনগত বাধা থাকে তাহলে সেই বাধা কি শুধু একজনের জন্য প্রযোজ্য? যদি রাজনৈতিক সমঝোতার বিষয় থাকে তাহলে সেটা প্রকাশ্যে কেন পরিষ্কার করে বলা হচ্ছে না? বিএনপি এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর দিচ্ছে না বলে ধোঁয়াশা আরো ঘনীভূত হচ্ছে, আর সেই ধোঁয়াশার সুযোগ নিচ্ছে প্রতিপক্ষ, সোশ্যাল মিডিয়ার গুজব কারখানা। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে ভয়াবহতম গুজব ছড়িয়েছে, তিনি মারা গেছেন, এই ধরনের গুজব শুধু অমানবিক নয়, রাজনৈতিক দিক থেকেও বিপজ্জনক। কিন্তু আবার এটাও সত্য, এই গুজব ছড়ানোর জায়গাটা বিএনপি নিজেরাই তৈরি করে দিয়েছে। একদিন বলা হয় গ্রিন সিগন্যাল, আর দুদিন পরে বলা হয় গ্রিন সিগন্যাল নেই, তখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন তো তুলবেই। আর দেশে এমনিতেই রাজনৈতিকভাবে উত্তপ্ত পরিস্থিতিতে এই ধরনের তথ্য সংকট মানেই গুজবের বিস্ফোরণ। এর মধ্যেই আবার ডাক্তার জুবাইদার বরাতে খবর বেরোলো যে বেগম জিয়া নাকি বিদেশে যেতে চাইছেন না, তিনি দেশেই চিকিৎসা নিতে চান। অথচ আমরা জানতাম যে বিএনপি সবসময় বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে আগ্রহী। সবচেয়ে বড় প্রশ্ন হলো, বেগম জিয়া কি তবে কথা বলতে পারছেন? না হলে বললেন কি করে? আসলে মানুষ এখন দিনকে দিন এসব চাপান উত্তর বেগম জিয়া থেকেও আগ্রহ হারিয়ে ফেলারই কথা। মানুষের আর দোষ কি? আপনি দেখুন, গত কয়েকদিন যাবত হেডলাইন থেকে এখন খালেদা জিয়ার খবর দ্বিতীয় পাতায় চলে গেছে, বা মানে 3 নাম্বার 4 নাম্বারে চলে গেছে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, জার্মানির ভাড়া করা ফ্লাইট, ভিভিআইপির অনুমোদন, এসব প্রযুক্তিগত এবং কূটনৈতিক প্রশ্ন এখানে ঢুকে গেছে। এখন বাস্তব সত্য হলো, এয়ার অ্যাম্বুলেন্স কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের তো গাড়ি নয়, তাই না? কিন্তু এটাকে নিয়ে রাজনীতি হচ্ছে। একদিন বলা হচ্ছে যে কাতারের আমির পাঠাচ্ছেন, পরের দিন আবার সেটি বাতিল হয়ে যাচ্ছে, সেটি আসছে না। আবার বলা হচ্ছে জার্মানি থেকে ভাড়া করা হচ্ছে। এই বারবার পরিবর্তন সাধারণ মানুষের চোখে বিষয়টিকে আরো নাটকীয় করে তুলছে। তাহলে আসল প্রশ্নটি এই মুহূর্তে কি বলুন তো? আমার মতে বেগম জিয়া কি শেষ পর্যন্ত লন্ডন যাচ্ছেন, এটাই প্রশ্ন, নাকি তিনি দেশেই চিকিৎসা নেবেন? চিকিৎসাগত দিক থেকে দেখলে হয়তো লন্ডন যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চয়তা নেই। তার শরীর যদি কয়েকদিন স্থিতিশীল থাকে, অক্সিজেন সাপোর্ট কমে, কিডনি এবং হার্টের কার্যকারিতা কিছুটা স্থায়ীভাবে ভালো হয়, তাহলেই কেবল দীর্ঘ ফ্লাইটের ঝুঁকি নেওয়া যেতে পারে। অন্যথায় এই বয়সে, এই জটিলতায় এমন ফ্লাইট জীবন মৃত্যুর জন্য জুয়া খেলা হয়ে দাঁড়াতে পারে। চিকিৎসকরা এখানে রাজনীতির চেয়ে নিজের পেশাগত দায়টাই আগে ভাগে দেখবেন, সেটাই স্বাভাবিক। এয়ার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও তাই। মানুষ সেটাই বলছে যে এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিতে চাইছে না। এটা সত্য মিথ্যা হয়তো আমাদের যাচাই করা যাবে না, কিন্তু মানুষ তো বলছে। অন্যদিকে রাজনৈতিক বাস্তবতায় দেখলে খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রতিটি দিন পেছানো মানেই বিএনপির উপর চাপ বাড়া। নির্বাচন সামনে, তফসিল যে কোনো সময়, মাঠে শক্ত নেতৃত্ব দরকার। খালেদা শারীরিকভাবে সক্রিয় রাজনীতিতে নেই বহু বছর, কিন্তু প্রতীক হিসেবে তিনি এখনো বিএনপির সবচেয়ে বড় শক্তি, আর তারেক রহমান দেশের বাইরে। ফলে নেতৃত্বের এই শূন্যতাই বিএনপির সবচেয়ে বড় দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এই পরিস্থিতিতে বিএনপির সবচেয়ে বড় সমস্যা হলো তারা এখনো নিজের গল্পটা নিজেরা পরিষ্কার করে বলতে পারছে না। তারা কখনো বলছে খালেদা যেতে চান, আবার কখনো বলছে তিনি যেতে চান না, কখনো বলছে এয়ার অ্যাম্বুলেন্স সমস্যা, আবার কখনো বলছে শরীরের সমস্যা। এই দ্বৈত বা বহুমুখী বার্তা জনমনে আঘাত, আস্থার সংকট তৈরি করেছে। রাজনীতিতে আবেগ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তথ্যের স্বচ্ছতা আরো 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 অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে অবস্থাটা এমন যে খালেদা জিয়ার লন্ডন যাত্রা চিকিৎসাগতভাবে ঝুঁকিপূর্ণ কিন্তু অসম্ভব নয়। রাজনৈতিকভাবে এটি বিএনপির জন্য একই সঙ্গে আশার আলো ও চাপের বোঝা। তিনি যেতে পারলে এক ধরনের স্বস্তি, না পারলে অনিশ্চয়তা আরো ঘনীভূত হবে। আর তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নটি এই পুরো নাটকের ভেতরে একটা সবচেয়ে অগ্নিগিরির মতো সবসময় ফুটতে থাকবে, লাভার মতো, যেটা প্রকাশ্যে বলা হচ্ছে না, কিন্তু সবাই জানে এটি এখন বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক বাধা নির্বাচনের জন্য। এই মুহূর্তে খালেদা জিয়ার লন্ডন যাত্রা হয়তো হবে, হয়তো হবে না, কিন্তু যতদিন বিএনপি তথ্য লুকিয়ে রাখবে, অসম্পূর্ণ বক্তব্য দেবে আর প্রতিটি ধাপে গল্প বদলাবে, ততদিন এই যাত্রা শুধু একটি চিকিৎসার সিদ্ধান্ত থাকবে না, এটি পরিণত হবে রাজনৈতিক অবিশ্বাস, সন্দেহ এবং গুজবের কেন্দ্রবিন্দুতে। আর এই পরিণতির সবচেয়ে বড় ক্ষতিটা শেষ পর্যন্ত বিএনপি নিজেরই হচ্ছে। বিএনপি তাতে কিছু যায় আসে না, কারণ তারা জানে তারা সরকার গঠন করবে, তাদেরকে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে। তারা জানে যে তারা পরবর্তী সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী। কি আসে যায় বলেন? কিচ্ছু আসে যায় না। একটা দল বটে ভাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী সপ্তাহের যে কোনো দিন তাফসিল ঘোষণা হতে পারে। তারপরও ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় আছে বহু মানুষের। এরই মধ্যে সরকার অনুমোদিত দলগুলো কে কার সঙ্গে ফিরবে, কার সঙ্গে কার হবে জোট, তা নিয়ে বেঁধে আছে পাহাড় সমান গন্ডগোল। দলের ভিতরেও বিশৃঙ্খলার শেষ নেই। ভোটের মাঠে নামার প্রস্তুতি দূরের কথা, প্রধান দলগুলোতে নেমেছে নেতৃত্বের বিপর্যয়। এর মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের দেশে না আসা তৈরি করেছে নতুন সংকট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তোপ দাগিয়েছেন তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামের বিরুদ্ধে। তবে ঘরের ভেতরে এসব সমস্যাকে ছাড়িয়ে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের সুতোয় টান লাগছে বঙ্গোপসাগরের ওপার থেকে। সূত্রগুলো বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পর্দার আড়াল থেকে যে আন্তর্জাতিক চাপের কথা এতদিন শোনা যাচ্ছিল, সেটি খুব শিগগিরই প্রকাশ্য হতে শুরু করবে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথি প্রকাশ হওয়ার পর দক্ষিণ এশীয় অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ নতুন করে মনে নিতে শুরু করেছে। এনএসএস এর ওই নথি অনুযায়ী দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত অংশীদার এখন ভারত। আর গত 16 মাস ধরে শীতল সম্পর্ক আর বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের সখ্যতার কারণে দিল্লির মাথা ব্যথা এখন বাংলাদেশ। সূত্রগুলো বলছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুটি নিয়ে কৌশলগত অংশীদার ভারতের লাইনে হাঁটতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে শিগগিরই স্টেট ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দূত হিসেবে আসছেন বাংলাদেশে। সূত্রমতে তারপরই পাল্টে যেতে পারে দৃশ্যপট। আর তাহলে নির্বাচন নিয়ে এখন যে অস্পষ্টতা, সেটি আরো বেড়ে যাবে। ঝুলে যেতে পারে ইতিহাস সেরা নির্বাচন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, এই সময় দেশের সবচেয়ে আলোচিত ইস্যু কি? এমন প্রশ্নে অনেকে অনেক ধরনের উত্তর দিতে পারেন। সবচেয়ে আলোচিত হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার প্রসঙ্গ। এর রেশ ধরে তারেক রহমানের দেশে না ফেরা এবং সবশেষ জুবাইদা রহমানের লন্ডন থেকে উড়ে আসা গুরুত্ব পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদ মাধ্যমগুলো বিরামহীনভাবে দিচ্ছে প্রতি ঘন্টার আপডেট। এর বাইরে প্রতিদিন হাজির হচ্ছে নতুন নতুন ইস্যু। অর্থনৈতিক দুরবস্থা, সাধারণ মানুষের জীবন মানের অবনতি কিংবা বন্দর ইস্যুতে আন্দোলন নিয়ে কথা হচ্ছে। আসছে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে বিদেশি চাপ, আইন শৃঙ্খলার দুরবস্থা, উগ্রপন্থার উত্থানের দিকগুলো। তবে এখন থেকে মাত্র 2.5 মাস পরে সরকার ঘোষিত ইতিহাসের নির্বাচন নিয়ে আলোচনাটি কেবল অনুপস্থিত। সরকার বা নির্বাচন কমিশনের কিছু বক্তব্য বিবৃতির মাঝে সীমাবদ্ধ নির্বাচন প্রস্তুতি। সংবাদ মাধ্যম ও খবরগুলো আসছে গুরুত্বহীনভাবে, আবার প্রতিদিনের আলোচিত সংবাদের তালিকাতেও এগুলোর ছাই হচ্ছে না। সারা দেশের অবস্থা দেখে আর কিছুদিন পরে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা, তার কোনো আলামত বোঝা কঠিন। অথচ অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার পিআর টিম গত 15 মাসে দেশে বিদেশে জোর দিয়ে প্রচার করেছে ভোটের অধিকার তারা ফিরিয়ে এনেছে। তাদের অভিযোগ, আওয়ামী লীগের সময় 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে না পারায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সারা দেশ। প্রশ্ন হলো,
তাহলে ঘোষিত সম্ভাব্য সময়সীমার মাত্র 2.25 মাস আগেও কেন দেখা যাচ্ছে না নির্বাচনী আমেজ? প্রায় 1 দশক মানুষ ভোট বঞ্চিত হয়ে থাকলে এখন নির্বাচনের গন্ধে কেন সাড়া মিলছে না? যদিও 7 ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে ইসি, এরপর জানিয়েছে পরের সপ্তাহে যে কোনো দিন ঘোষণা হতে পারে তফসিল। নির্বাচন কমিশনারদের সাথে অধ্যাপক ইউনূসের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ পাওয়া সত্ত্বেও শীতের রাতের কুয়াশার মতো চারদিকে নির্বাচন নিয়ে শুধুই অস্পষ্টতা। মানুষের আলোচনায় বহু কিছুই আছে, শুধু নির্বাচন নেই। তবে আগামী ফেব্রুয়ারিতে ইতিহাসের আর নির্বাচনের বিষয়ে ধোঁয়াশা থাকলেও একটি বিষয়ে কারো মাঝে সংশয় নেই, তা হলো ভোটের 2.5 মাস আগেও এমন অস্পষ্টতার নজির দেশের ইতিহাসে কখনোই দেখা যায়নি। সেদিক থেকে ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতিহীনতার জন্য এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। দর্শক, বঙ্গোপসাগরের বড় একটি অংশের দাবিদার বাংলাদেশ, যার নির্বাচন এখন আর শুধু ব্যালট বাক্সের বিষয় নয়, এটা ভূ রাজনৈতিক স্থপতিদের ডিজাইনের অংশ। বাংলাদেশের অভ্যন্তরীণ জটিলতা যখন চরমে, তখনই বৈশ্বিক ভূ রাজনীতি তার খেলা পরিবর্তন করে দিল। গত সপ্তাহে প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বা এনএসএস 2025 আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু ওয়াশিংটনের নীতি পরিবর্তন নয়, বরং বিশ্বজুড়ে গণতন্ত্রের উপর আন্তর্জাতিক চাপের মৃত্যু ঘণ্টা। এই নথির ছত্রে ছত্রে লুকিয়ে আছে এক গভীর কৌশলগত পরিবর্তন, যা বাংলাদেশের নির্বাচন, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ গণতন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। কারণ এনএসএস এর ধারাগুলো বলছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ধরনের সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে, আবার ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্ক বেশ শীতল। গণতন্ত্রের প্রতি এই শীতলতা সত্ত্বেও এনএসএস স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত ফোকাস ইন্দো প্যাসিফিকের দিকে। চীনকে তারা এখনো প্রধান কৌশলগত হুমকি হিসেবেই দেখছে। কৌশলগত আগ্রহ এবং রাজনৈতিক ব্যান্ডউইথ এখন এই অঞ্চলের দিকেই ফোকাস করছে। ওয়াশিংটন বলছে তারা চীনের সাথে সরাসরি সংঘাতে যাবে না, কিন্তু কৌশলগত মিত্রের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে চীনের লাগাম টেনে ধরবে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর তথাকথিত গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক ক্লাসরুম তৈরি করতে আগ্রহী নয়। তারা দ্রুত স্থিতিশীলতা চায়, যা চীনের প্রভাব মোকাবেলায় সহায়ক হবে। যদি ওয়াশিংটন গণতন্ত্রের খাটিয়া তৈরি করে থাকে, তবে প্রশ্ন হলো ইন্দো প্যাসিফিকের জন্য তাদের নতুন মন্ত্রণাদ্বন্দ্বটি ধরবে কে? উত্তরটি হলো ভারত। ওয়াশিংটন ভারতকে ইন্দো প্যাসিফিকে চীনের বর্ধিত আত্মবিশ্বাসের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধক বা জিওপলিটিক্যাল কাউন্টারব্যালেন্স হিসেবে দেখে। একই সাথে ভারতকেও চীনকে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখে। নতুন এনএসএস ডকুমেন্ট এই কৌশলগত ঐক্যকে আরো জোরদার করেছে। মার্কিন নীতির এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, সেটি হলো চীনের মোকাবেলায় ওয়াশিংটন এখন আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতকে তার ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল থেকে গণতন্ত্রের প্রচারের ভাষা প্রত্যাহারের ফলে বাংলাদেশ ইস্যুতে ভারত আঞ্চলিকভাবে আরো স্বাধীনভাবে কাজ করার সুযোগ। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তাই তারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে উৎসাহিত করবে। এর মানে হলো বাংলাদেশ ইস্যুতে দিল্লির নীতি এখন ওয়াশিংটনের নীতিতে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা বেশি। সূত্রগুলো বলছে মার্কিন ভারত কৌশলগত গাঁটছড়া শক্তিশালী হলেও ঢাকার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক কিন্তু চরম শীতলতায় ভুগছে। এই শীতলতা আসন্ন নির্বাচনের আগে নতুন ধরনের জটিলতা তৈরি করছে। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিটি এরই মধ্যে আন্তর্জাতিক নানা মহল থেকে উঠে এসেছে, তবে সরাসরি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে কথা বলতে দেখা যায়নি। একাধিক সূত্র বলছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচন নিয়ে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। দর্শক, বাংলাদেশের মার্কিন দূতাবাসে এখন কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত নেই। ট্রেসিয়ান জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে গত বাইডেন সরকারের শেষ দিকে নিয়োগ পেয়েছিলেন, তবে ট্রাম্প প্রশাসন ব্রেন্টকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলেও সিনেটের চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি। সূত্রগুলো বলছে শিগগিরই ট্রাম্প প্রশাসনের একজন দূত বাংলাদেশ সফরে আসবেন। তিনি ইউএস স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশীয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা।
যার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর খুব ভালো সম্পর্ক। ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে তিনি বাংলাদেশে আসবেন। সেই বিশেষ বার্তাটি এনএসএস এর নতুন নীতির আলোকেই হবে এমন তথ্যই জানা গেছে। সে বার্তাটি হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আর চীনের কাছ থেকে দূরে থাকার বার্তা। এদিকে ক্রিসমাসের ছুটির শেষে অনুমোদন চূড়ান্ত হলে বাংলাদেশে কর্মস্থলে যোগ দিবেন রাষ্ট্রদূত ব্রেন্ট। দর্শক, আন্তর্জাতিক মেরুকরণের যখন এই অবস্থা, তখন দেশের অভ্যন্তরে চলছে বিরোধ আর অবিশ্বাসের খেলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মায়ের অসুস্থতার সময় দেশে আসতে না পেরে গত কয়েকদিন ছিলেন চুপচাপ। 7 ডিসেম্বর পুরনো মিত্রের পুরাতন ক্ষতে খোঁচা দিয়ে মুখ খুলেছেন, বলেছেন 1971 সালে তারা কি করেছে সেটি মানুষ জানে। জামাতের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। সাংবাদিক শওকত মাহমুদকে বাসা থেকে আটক করেছে ডিবি পুলিশ। বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের কয়েক নেতার আশঙ্কা, দলটির এখন যে অবস্থা তাতে ফেব্রুয়ারিতে ভোট হলে তারা বিপর্যয় দেখতে পাচ্ছেন। নির্বাচন কমিশনের 4 ডিসেম্বর এক বৈঠক শেষে বলেন, অনিবার্য পরিস্থিতি ছাড়া বিএনপি নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না। এই অনিবার্য পরিস্থিতি কি সেটি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। আবার নির্বাচনের কথা দলটির নেতারা মুখে বলল, মিত্রদের সঙ্গে তাদের বাড়ছে দূরত্ব। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় দীর্ঘদিনের মিত্র দলগুলোতে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত সর্বোচ্চ 10 থেকে 12টি আসন মিত্র কিংবা সমমনা দলগুলোকে ছাড়তে পারে বিএনপি। তবে এসব দলকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে নাকি আসন ভিত্তিক সমঝোতা হবে তাও চূড়ান্ত হয়নি। দর্শক, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির পক্ষে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উপেক্ষা করা কঠিন হবে। ফলে জোট শরিকদের জন্য আসন ছাড় নিয়ে বাড়ছে জটিলতা। আবার নিজেদের প্রার্থী যেসব এলাকায় ঘোষণা করা হয়েছে সেখানেও স্বস্তি নেই। এরই মধ্যে বিভিন্ন এলাকায় বিদ্রোহী প্রার্থী সমর্থকেরা সংঘাতে জড়িয়ে পড়েছেন। বিএনপির সঙ্গে জোট করবে শোনা গেলেও এনসিপি শেষ পর্যন্ত জোট করেছে নাম সর্বস্ব দুটি দলের সঙ্গে। এদিকে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান তো বিবিসি বাংলাকে সরাসরি বলেছেন, তারা আর বিএনপির সঙ্গে নেই। ইরান বলেন, আলোচনা না করে যেভাবে প্রত্যাশিত আসনগুলোতে বিএনপি প্রার্থী দিয়েছে তাতে তারা ক্ষুব্ধ ও ব্যথিত। 20 বছর তারা বিএনপির সঙ্গে চলেছেন, এখন আর 20 দিনও চলতে চান না। একই ধরনের ক্ষোভ ঝেড়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সব মিলিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে কোনো একক শক্তি ডিকটেট করতে পারছে না। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা, অর্থনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমঝোতার এই খেলায় শেষ হাসি জনগণের মুখে ফুটবে কিনা তা নির্ভর করছে সংস্কারগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে তার উপর। তবে একটি বিষয় বেশ স্পষ্ট, খেলার ফলাফল নির্ধারণ করছে না কেবল ঢাকা, বরং দিল্লি এবং ওয়াশিংটনের কৌশলগত যুগলবন্দি, যেখানে এনএসএস একটি বড় ফ্যাক্টর। এই এনএসএস এর কারণে ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হয়েছে যে বাংলাদেশের ট্রানজিশন যেন নিয়ন্ত্রিত হয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা যেন বজায় থাকে। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সিরিয়াল যেখানে প্রধান চরিত্ররা সব দেশের বাইরের এক প্রতিবেশী চায় তার পছন্দের লোক থাকুক, আর আরেক পরাশক্তি চায় তার প্রতিদ্বন্দ্বী যেন না থাকে। আর বাংলাদেশের মানুষ, তারা কেবল দর্শক, যারা রিমোট হাতে নিয়ে বসে আছেন, ভাবছেন কখন এই নাটকের পর্ব শেষ হবে। সংস্কার হচ্ছে, সংবিধান বদলাচ্ছে, কিন্তু সেই পুরনো প্রশ্নটা থেকেই যাচ্ছে, ভোটে কি ভোটটা দেওয়া যাবে নাকি শুধু হাত নেড়ে আসতে হবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।